এক আন্ডারওয়ার্ল্ডের টপ ক্লাসের গ্যাংস্টারের ছেলেকে মার্ডার করা হয়, আর এই খুনের প্রতিশোধ নিতে সেই গ্যাংস্টার এক ভয়ানক তাণ্ডব লীলা চালায়। তবে কি কারণে ছেলেকে মার্ডার করা হয়েছে এবং পরবর্তীতে কি হয়েছিল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণই দেখুন। মুভির শুরুতে আমরা ফোর্ডিকো কোম্পানির একটি সিকিউরিটি গাড়ি দেখতে পাই যেখানে প্রচুর টাকা ভর্তি থাকে। মূলত ফোর্ডিকো কোম্পানি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যাদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির টাকা এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। গাড়িটি তখন হেডকোয়ার্টার থেকে বের হয়, তখনই সেখানে রাস্তায় একটি ট্রাক এসে দাঁড়ায়। তারা এখানে ডাকাতি করতে এসেছে। ট্রাক থেকে 2-3 জন লোক বন্দুক নিয়ে নেমে আসে এবং গাড়ির উপর আক্রমণ করে। তারপর তারা টাকার ব্যাগগুলো লুট করতে শুরু করে। ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের নিচে নামিয়ে আনে এবং সমস্ত টাকা লুট করার পর সেই দুর্বৃত্তরা ট্রাকে থাকা 2 জন লোক এবং একজন পথচারী যে তাদের ডাকাতি করার সময় দেখে ফেলেছিল তাদের সবাইকে মেরে ফেলে। আর এই পথচারীকে তোমরা কিন্তু মনে রাখো, কেননা এটা মুভির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরের দৃশ্য আমরা দেখি যে ফোর্ডিকো কোম্পানিতে এক ব্যক্তি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। কোম্পানির হেড তাকে বলে যে এই কোম্পানির কাজ হলো এক জায়গায় থেকে আর এক জায়গায় টাকা পৌঁছে দেওয়া এবং এর জন্য ভালো সিকিউরিটি প্রয়োজন। সে আরো জানায় কিছুদিন আগে একটি গাড়ি ডাকাতি হয়েছিল যেখানে 2 জন গার্ড এবং একজন সাধারণ মানুষও মারা গিয়েছিল, তাই কাজটা খুবই বিপজ্জনক। তখন আর এক অফিসার আসে যার নাম হচ্ছে বুলেট, আর ইন্টারভিউ দিতে আসা লোকটির নাম হচ্ছে প্যাট্রিক হিল। কিন্তু বুলেট তাকে এইস নামে ডাকতে শুরু করে। বুলেট তাকে জানায় যে এই কাজ পেতে হলে তাকে একটি পরীক্ষা দিতে হবে যেখানে ন্যূনতম 70% মার্কস তুলতে হবে। তারপরে শুরু হয় প্যাট্রিকের সেই পরীক্ষা যার মধ্যে ছিল শুটিং, ড্রাইভিং, রানিং সহ আরো নানা পরীক্ষা। এই সকল পরীক্ষা দেওয়ার পর প্যাট্রিকের মার্কস আছে 70%, যা এই চাকরি পাওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর সে ফোর্ডিকো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এরপর বুলেট প্যাট্রিককে এইস নামে তার সকল টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর এইসকে তারা অস্ত্র দেয় যাতে সে আজকে থেকেই তার কাজ শুরু করতে পারে। অন্যদিকে আমাদের ডেড এবং তার পার্টনার জোনকে দেখানো হয় যারা আজকে একটি জায়গায় টাকা ডেলিভারির জন্য প্রস্তুত নিচ্ছিল। তবে তাদের সাথে আজকে বুলেটও যাবে। বুলেট এই ডেলিভারিটা করার জন্য ডেভের পার্টনার বদলে দেয় এবং এইসকে সাথে নিয়ে যায়। এটা শুনে ডেভ এইসকে বলতে থাকে যে তোমার কোনো আইডিয়াই নেই যে এই কাজটা কতটা ভয়ানক। এইস উত্তর দিয়ে বলে যে তুমি ঠিকই বলেছ, আমার আসলেই কোনো আইডিয়াই নেই। তারা 3 জন একটা মানি গ্যাস ট্রাক নিয়ে বের হয়ে যায় যার ড্রাইভিং এ ছিল ডেভ। ডেভের পাশে বসে ছিল এইস এবং পিছনে ছিল বুলেট। ডেভ এইসকে বলতে থাকে যে কিছু মাস আগে যে ট্রাকটা ডাকাতি হয়েছিল সেটা মূলত আমারই চালানোর কথা ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সেদিন ডিউটি করতে পারিনি, যার কারণে আমি আজও বেঁচে আছি। এই কথা শুনে এইস ডেভের উপরে কিছুটা সন্দেহ করে। এইস এবং বুলেট একটা বিল্ডিং এ প্রবেশ করে তাদের কাজ শেষ করে আবার নিরাপদ অফিসে চলে আসে। এভাবেই তাদের প্রথম দিনের ডিউটি শেষ হয়। সবাই চলে যাওয়ার সময় বুলেট এইসকে বারে যেতে আমন্ত্রণ জানায় এবং বলে আমাদের নিয়ম অনুযায়ী তোমাকে যেতেই হবে। এইস যাওয়ার আগে তার আইডি কার্ড জমা রাখে। তখন সে অন্য সবার আইডি কার্ডও দেখতে থাকে। অন্য সবার আইডি কার্ড সে এমন ভাবে দেখতে থাকে যেন নির্দিষ্ট কোনো মানুষকে সে খুঁজছে। বারের দৃশ্য দেখা যায় যে সবাই মজা করছে। এক কর্মী রেগে যায় কারণ তার জায়গায় এইসকে চাকরি দেওয়া হয়েছে, তাই সে এইসকে অপমান করতে আসে, কিন্তু অল্প কথায় এইস তাকে চুপ করিয়ে দেয়। পরের দিন তারা আবার টাকা ডেলিভারিতে বের হয়। হঠাৎ বুলেট গাড়ি থেকে টাকা দেওয়ার কাজে অন্য জায়গায় যায়, কিন্তু অনেক সময় হওয়ার পরেও আর সে ফিরে আসে না। ডেভ ওয়াকি টকিতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বুলেটের কোনো সাড়া পাওয়া যায় না। তখনই হঠাৎ বুলেটের চিৎকার ভেসে আসে। তখন দেখা যায় যে বুলেট কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপাররা বুলেটের পরিবর্তে সেই ট্রাকে থাকা সকল টাকা দাবি করে, আর তা না হলে তারা বুলেটকে মেরে ফেলবে। ডেভ ভয় পেয়ে যায় এবং বলে যে প্রটোকল মেনে গাড়ি নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু এইস বলে যে আমাদের বুলেটকে বাঁচাতে হবে, তুমি চলে গেলে চলে যেতে পারো, কিন্তু আমি একাই বুলেটকে বাঁচাবো। আর কোনো উপায় না দেখে ডেভ ও বুলেট বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। ডাকাত তাদেরকে একটা ঠিকানা দেয় এবং তারা সেখানে যায়। ডাকাতরা অন্য গাড়িতে টাকা তুলতে বলে, এইস তাই করে, কিন্তু ইচ্ছা করে এইস একটি খালি ব্যাগ ফেলে দেয়। এর জন্য ডাকাতদের একজন এইস এর উপরে চিল্লাইতে থাকে। এই সুযোগে এইস একটা ব্যাগ ফেলার অভিনয় করে তাকে গুলি করে সোজা উপরে পাঠিয়ে দেয়। এরপর এইস একে একে সকল ডাকাতকে নিখুঁত ভাবে হেডশট দিয়ে মেরে ফেলে। সে এতটাই প্রফেশনাল ছিল যে একটা গুলিও তার মিস হয় না। শেষ ডাকাতকে মারার পূর্বে এইস বলে যে বল তোরা কার হয়ে কাজ করছিলি এবং তোদেরকে কে পাঠিয়েছে, কিন্তু সেই ডাকাত কিছু না বলতে চাইলে এইস তাকে সেখানেই মেরে ফেলে। আর এই সিন দেখে বোঝা যায় যে এইস কতটা ভয়ানক। এরপর এইস এক এক করে সকল মৃত ডাকাতদের মুখোশ খুলতে থাকে, কিন্তু মূলত সে যাকে খুঁজতেছে তাকে সে খুঁজে পায় না। যেহেতু এইস এত নিখুঁত ভাবে ডাকাতগুলোকে মেরেছে, এর জন্য 2 জন পুলিশ এইসকে
কে তদন্ত করতে আসে। সেই দুজন পুলিশ এইচ কে প্রশ্ন করে যে তুমি যখন ট্রেনিং করেছিলে তখন তো তোমার শুটিং স্কিল এভারেজ ছিল, কিন্তু এখন তো ভালো হলো কি করে? এইচ উত্তর বলে যে ট্রেনিং এর সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না, কিন্তু এখন আমার একটা ভুলের কারণে 3 জনের জীবন চলে যেতে পারতো, তাই আমি এত ভালো করে তাদেরকে হত্যা করেছি। এরপর সেই পুলিশরা এইচ কে 6 মাস আগে ঘটে যাওয়া সেই ডাকাতির ফুটেজ দেখায়। এইচ কে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় এই ডাকাতির সাথে আজকের ডাকাতির কোনো সম্পর্ক আছে? তো এইসব দেখে এই সম্পূর্ণভাবে না করে দেয়, কিন্তু এইচ এর মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে কিছু গোপন করছে। বাইরে বের হওয়ার সময় কোম্পানির মালিক তাকে ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আমাদের সেই দুজন পুলিশকে দেখানো হয় যারা কিং নামক একজন এফবিআই এর সাথে ফোনে কথা বলছিল। সেই পুলিশ কিংকে বলে যে আজ যে ডাকাতি হয়েছিল সেখানকার ডাকাতদের মূলত এইচই হত্যা করেছে। আমার তো এখানে কোনো গোলমাল মনে হচ্ছে। তারা আরো বলে যে ফোর্টিকো কোম্পানিতে তাদের যেই টাকা আছে সেই টাকা মনে হয় এখান থেকে চেপ থাকবে না, কিন্তু কিং তার উত্তর বলে যে এই যেভাবে কাজ করছে ওভাবেই তাকে কাজ করতে দাও। আমার মনে হয় না যে এইচ এর টাকার প্রতি লোভ আছে, আমার মনে হয় আসলে এইচ এখানে অন্য কিছুর জন্য এসেছে। যতক্ষণ সে সাধারণভাবে চাকরি করছে তাকে করতে দাও। তারপর আমরা দেখি একজন মেয়ে এইচ এর কাছে এসে ফোর্টিকো কোম্পানির মেম্বারদের সকল তথ্য এবং একটি পোস্টমর্টমের রিপোর্টও দেয়। তখন সন্দেহ হয় যে এইচ কোনো বিশেষ উদ্দেশ্যে ফোর্টিকো কোম্পানিতে চাকরি করতে এসেছে। 3 মাস কেটে যায়। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে বুলেট ও এইচ একটা মানিকের ট্রাক নিয়ে টাকা ডেলিভারি করতে যাচ্ছিল। ঠিক তখনই কিছু ডাকাত তাদের ট্রাকের উপর হামলা করে দেয়। সেই ডাকাতগুলো প্রথমে সেই ট্রাকের লুকিং গ্লাসে কালো করে দেয় এবং একটা টিয়ার শেল গ্যাস ট্রাকের ভিতরে ঢুকিয়ে দেয়। অতিরিক্ত গ্যাসের কারণে বুলেট আগেই ট্রাক থেকে বেরিয়ে যায় এবং এইচ মুখে রুমাল দিয়ে একটু দেরিতে বের হয়। তবে যখনই এইচ তার মুখ থেকে রুমাল ছড়ায় তখনই ডাকাতরা এইচ কে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে আমাদের মনে হয় যে একটু ঘাবলা আছে, আসলে এই এইচটা কে? এই ঘটনা শোনার পর কোম্পানির হেড পুরোই অবাক হয়ে যায়। ডাকাতরা চুরি না করে কিভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে? কোম্পানির হেড এইচ এর এই কাজ দেখে অনেক খুশি হয়। সে বলতে থাকে আমাদের কোম্পানিতে ওর মতোই লোক প্রয়োজন, কিন্তু এখন ডেভ এইচ এর উপর সন্দেহ করতে থাকে। তার মনে হতে থাকে ডাকাতরা কেন এইচ কে দেখে পালাবে। এদিকে অফিসার ডেইনা তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ড্রিঙ্কস করতে আমন্ত্রণ জানায়। অন্যদিকে আমাদেরকে বুলেটকে দেখানো হয় যে ডেভকে এইচ এর সাথে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট সম্পর্কে জিজ্ঞেস করছিল। বুলেট ডেভকে বলে যে আমার মনে হচ্ছিল ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সেই ডাকাতগুলো এইচ এর চেহারা দেখে এমন ভাবে পালিয়ে গেছে যেখানে মনে হচ্ছিল যে কোনো সিংহ দেখে ফেলেছে। তাই আমার মনে হয় এইচ কোনো সাধারণ মানুষ নয়। এরপর আমরা এইচ কে ডানার সাথে একটা রুমে শুয়ে থাকতে দেখি। যদিও ডানা এখানে ঘুমাচ্ছিল কিন্তু এইচ ছিল সজাগ। কিছুক্ষণ পর এইচ ডানাকে একটা কাপড় দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলে। তবে হঠাৎই এইচ তাকে প্রচুর টাকা ভর্তি বাক্স দেখায় এবং ডানাকে গান পয়েন্ট রেখে প্রশ্ন করে যে তোমার কাছে এত টাকা আসলো কোথায় থেকে। কিন্তু ডানা এইচ কে এই ব্যাপারে প্রথমেই কিছু বলতে চায় না। তখনই এইচ ডানার আশেপাশে গুলি চালিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর ডানা ভয়ে বলে দেয় যে সে এই টাকাটা তার রিটায়ারমেন্টের জন্য রেখেছে এবং এটা অফিস থেকে চুরি করেছে। এছাড়া সে জানায় যে সে এই ধরনের কাজ আর কোনোদিনই করবে না। এই কথা শুনে এই শান্ত হয় এবং সে ডানাকে হুমকি দিয়ে বলে যে আজকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে সহ তোমার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে। এরপর সিনেমার দৃশ্য যায় 5 মাস পেছনে। দেখা যায় প্যাট্রিক তার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে। হঠাৎ গ্যাং এর এক সদস্য ফোন করে জানায় যে একটি সমস্যা হয়েছে। তখন বোঝা যায় যে প্যাট্রিক আসলে একজন বড় গ্যাংস্টার এবং পুরো গ্যাং এর হেড। সে ছেলেকে গাড়িতে রেখেই হেডকোয়ার্টারের গাড়িটা পর্যবেক্ষণ করতে যায়। একটি গাড়ি ডান দিকে ঘুরে সেই গাড়ি থেকে ডাকাত বেরিয়ে আসে এবং টাকা ভর্তি একটি গাড়িকে আক্রমণ করে। সিনেমার শুরু দৃশ্যটা তখন আমরা দেখতে পাই যেখানে সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদেরকে মেরে ফেলে। তখন সেই দৃশ্যটা এইচ এর ছেলে ডগি দেখে ফেলেছিল, যার কারণে ডাকাতরা ডগিকে গাড়ি থেকে নামতে বলে। এই সময় ডগি তার বাবাকে ফোন দিচ্ছিল, কিন্তু এইচ তখন কারোর সাথে যেন কথা বলছিল। আর কোনো উপায় না দেখে ডগি গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই তার ছেলের জন্য এইচ খাবার নিয়ে আসছিল। আর এরপরেই ডাকাতরা এইচ এর চোখের সামনে ডগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে এইচ দৌড়ে সেই ডাকাতের দিকে যেতে থাকে, কিন্তু তখনই একজন ডাকাত এইচ কে গুলি করে থাকে এবং এইচ মাটিতে লুটিয়ে পড়ে। এই সব কাহিনী দেখে আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে ডাকাতরা যে পথচারীকে গুলি করে মেরেছিল সে ছিল এইচ এর ছেলে ডাগি এবং এইচ ডাকাতদের মধ্যে একজনের চেহারাও দেখে ফেলে। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয় যেখানে এইচ একটা হসপিটালে ভর্তি ছিল। 3 সপ্তাহ পর প্যাট্রিক হাসপাতালে চোখ খুলে। ডাক্তার বলে তাকে 6 বার গুলি করা হয়েছিল, 3 বার অপারেশন করা হয়েছে, তবু সে বেঁচে আছে। অন্যদিকে আমরা তার স্ত্রীকে দেখতে পাই যে ডিভোর্স দেয় তাকে, কারণ তার মনে হয় যে এইচ এর জন্য অর্থাৎ প্যাট্রিক
প্যাট্রিকের জন্যই তার ছেলে মারা গেছে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও প্যাট্রিক চুপ থাকে। এরপর আমরা দেখি যে প্যাট্রিক এজেন্ট কিং এর কাছে যাচ্ছে, যেখানে কিং তাকে বলে যে আমার জানা নেই যে তোমার ছেলেকে কে মেরেছে, কিন্তু এজেন্ট কিং বড় বড় গুন্ডা মাস্তানদের ব্যাপারে তথ্য দেয় এবং তাকে বলে যে এগুলো নিজের মতো সামলাতে। এরপর প্যাট্রিক তার গ্যাং মেম্বারদের সাথে একটি মিটিং ডাকে, যেখানে মাইক তাকে বলে যে ছেলেকে হারানোর কারণে তার খুবই কষ্ট হচ্ছে এবং এমনটা হওয়া উচিত ছিল না। প্যাট্রিক তখন বলে যে যেই আমার ছেলেকে মেরেছে আমি তার নাম চাই, তার মুখ দেখতে চাই। তখন ব্র্যান্ডন আর মাস্কি বলে যে শহরের সব গুন্ডাকে আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানে না যে সেই ডাকাতি কে করেছে আর সেখানে কে গুলি চালিয়েছিল। প্যাট্রিক বলে যে আমার মনে হয় না যে তোমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছ তাকে খুঁজে বের করার জন্য। আমি জানি না যে তোমরা কি করবে, আমি চাই শুধু তার নাম ঠিকানা। কিছুক্ষণ পরে প্যাট্রিকের লোকেরা একজনকে ধরে নেয় এবং তাকে নির্যাতন করে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। এরপর প্যাট্রিকের লোকজন তার স্ত্রীকেও ধরে আনে এবং তাকে টর্চার করতে শুরু করে। অবশেষে মুখ খুলে এবং জানায় যে ডাকাতিটা করেছিল সেটা হচ্ছে জ্যাকসন ব্রাদার্স এবং তাদের গ্যাংয়েরও একজন লোক তোমার ছেলেকে গুলি মেরেছিল। এরপর জ্যাকসন ব্রাদার্সকে খুঁজতে প্যাট্রিক শহরের সব গুন্ডাদের খুঁজে খুঁজে মেরে ফেলতে থাকে। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে শপথ করে যে ছেলের মৃত্যুর বদলা সে নেবেই। এদিকে মাইক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের বস শুধু এই নিয়েই ব্যস্ত থাকে, ফলে তাদের ব্যবসা পুরোপুরি ডুবে যাচ্ছে। তাই সে প্যাট্রিককে বোঝায় যে তাকে কিছুদিনের জন্য বিজনেস থেকে দূরে যেতে হবে, না হলে এই লড়াই আমাদের ব্যবসার অনেক ক্ষতি করবে। প্যাট্রিক এটা বুঝে এবং সে বলে যে কিছুদিনের জন্য সে লন্ডনে চলে যাবে। এরপর সেখানে প্যাট্রিকের সঙ্গে দেখা হয় সেই মেয়ের, যে তাকে পোস্টমর্টেম রিপোর্ট দিতে এসেছিল। তার নাম হচ্ছে ক্রিস্টি। প্যাট্রিক সন্দেহ করে যে যারা ডাকাতি করেছিল ফোর্ডিকো কোম্পানিতে কাজ করা কেউ এই গ্যাং এর সাথে যুক্ত ছিল হয়তো। তাই সে পরিকল্পনা করে ফোর্ডিকো কোম্পানিতে চাকরি নেয় এবং সব তথ্য বের করার চেষ্টা করে। হে ক্রিস্টিকে তার নামে নতুন আইডিয়া এবং পরিচয় বানাতে কাজ দেয়। তার সকল ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে নতুন পরিচয় তৈরি করা হয়। প্যাট্রিক তখন ফোর্ডিকো কোম্পানিতে যায়, ইন্টারভিউ দিয়ে চাকরি পায়। তখন বোঝা যায় যে আসলে কেন সে ফোর্ডিকো কোম্পানিতে চাকরি নিতে চেয়েছিল। আর পোস্টমর্টেম রিপোর্ট আসলে অন্য কারণে, সেটা হচ্ছে তার ছেলে ডাগিরই। এবার আমাদের দেখানো হয় জ্যাকসন ব্রাদার্স এর গ্যাং, তাদের এক সদস্য জেন, যেই ডাগিকে মেরেছিল। তো অনেকদিন ধরে তারা আন্ডারগ্রাউন্ডে ছিল, কোন রকমের কোনো ডাকাতি করেনি। সাধারণভাবে তারা চাকরি বাকরি করেই দিন কাটাচ্ছিল, কিন্তু টাকার অনেক অভাব হয়ে গেছিল, যার কারণে তারা সমস্যায় পড়ে। তখন তাদের লিডার জ্যাকসন বলে যে এখনই ডাকাতির সময় নয়, আমাদের আরো শান্ত থাকতে হবে। কিন্তু গ্যাং মেম্বার জেন বস জ্যাকসনকে খুব বেশি মানে না, নিজের মতো চলতে থাকে, যার কারণে তারা কিছুটা সমস্যায় পড়ে। কিছুদিন পর জ্যাকসন সবাইকে ডেকে বলে যে এখন আমরা আবার ডাকাতি করব। জ্যাকসন আবার নতুন ডাকাতির প্ল্যান করে। সে বলে যে এবার শুধু ট্রাক নয়, পুরো কোম্পানি লুট করব। এবার দৃশ্য আসে ফোর্ডিকো কোম্পানিতে। কোম্পানির হেড অফিসাররা সবাইকে বলে যে আজ ব্ল্যাক ফ্রাইডে, অতএব প্রচুর টাকা কোম্পানিতে আসবে, তাই সবাই একটু সতর্ক থাকো। এদিকে কিছুদিন পর এইস এবং বুলেট কোনো জায়গা থেকে টাকা ডেলিভারি নিয়ে তাদের অফিসে ফেরত আসতে থাকে। তখন বুলেট এইসকে বলে যে আমি আসলে এইসব ট্রাকের খবর জ্যাকসন ব্রাদার্স গ্রুপে পৌঁছে দেই। আমি আগে সেই গ্রুপের একজন মেম্বারও ছিলাম এবং আমি অনেক বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি এবং সেই ট্রাকগুলোর তথ্য গ্রুপকে বলে দেই, এতে করে আমি কিছু পার্সেন্টেজও পাই। এখন বুলেট এইসকে তার এই কাজে সাহায্য করতে বলে। এইসও বুলেটকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আসলে এইস এই তথ্যটা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিল। এরপর বুলেট সেই ট্রাক এবং এইসকে নিয়ে চলে যায় জ্যাকসনদের আস্তানায়। সেই গ্রুপের চোররা তাদের ট্রাকের ভিতরে লুকিয়ে পড়ে। তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট এবং হাতে ভারী ভারী অস্ত্র ছিল। এরপর বুলেট সেই ট্রাকটি নিয়ে চলে যায় তাদের কোম্পানির ভিতরে। তখনই সেই ট্রাকের ভিতরে থাকা চোরগুলো কোম্পানির থাকা সকল কর্মীকে হুস্টেজ বানিয়ে ফেলে। সেখানে থাকা একজন কর্মী সুযোগ পেয়ে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে পুলিশও খবর পেয়ে যায় যে ফোর্ডিকো কোম্পানিতে চুরি হচ্ছে। এই অ্যালার্মের কারণে চোররা একটু অমনোযোগী হয়ে পড়ে। এই সুযোগে সেখানকার সিকিউরিটি গার্ডরা চোরদের উপর গুলি চালাতে থাকে। কিন্তু জ্যাকসন টিমের সকল মেম্বাররা অনেক হাই কোয়ালিটির পোশাক পরেছিল, যেগুলো ছিল বুলেট প্রুফ, তাই তাদের কিছুই হয় না। তাই তারা খুব সহজে গুলি চালিয়ে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলতে পারে। অন্যদিকে একজন ডাকাত এইসকে জিম্মি করে রেখেছিল। এই সুযোগ পেয়ে সেই ডাকাতকে মেরে ফেলে এবং নিজেই সেই ডাকাতের পোশাক পরে, যাতে কেউ তাকে চিনতে না পারে। অপর পাশে বুলেট তার আসল চেহারা দেখায়। সে নিষ্ঠুরভাবে জানা এবং ডিএফ কে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই জাস্ট জেইন, বুলেট এবং জ্যাকসন ডাকাত দল থেকে বেঁচে আছে। এখানে জ্যাকসনের গায়ে গুলি লেগেছিল, যার কারণে সে কিছুটা আহত হয়েছিল। এরপর জেইনে একটা
একটা ট্রাকে তাদের দুজনকে নিয়ে পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। গ্যারেজের দিকে আসলে সেখানে কিছু টানেল ছিল। জ্যাকসন বুঝতে পারে যে জেন এখানে থাকা সকল টাকা নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে। এর জন্য সে জেনকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু জেন এটা বুঝে যায়, যার কারণে সে জ্যাকসনের গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর জেন আর বুলেট দুইটা এডিটি নিয়ে চলে যায় টানেলের শেষ মাথা পর্যন্ত, যেখানে তারা আগে থেকে একটা গাড়ি রেখে দিয়েছিল। সকল টাকা জেন এবং বুলেট গাড়ির ডিগিতে রাখতে শুরু করে। টাকা রাখা শেষ হতে না হতেই বুলেট জেনকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু বুলেট জেনকে মারার আগে জেন বুলেটকে মেরে ফেলে। এরপর দ্রুত জেন সেই টানেলের মাধ্যমে বেরিয়ে আসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জেন তার ঘরে গোসল করার পর ড্রিঙ্কস করার জন্য আসছিল, কিন্তু তখনই সেই চুরি করা টাকাগুলোর ভিতরে একটা ফোনের আওয়াজ পাওয়া যায়। মূলত এই ফোনটা এইচ ইচ্ছা করে সেই টাকাগুলোর মধ্যে লুকিয়ে রেখেছিল, যাতে সে জেনের লোকেশন ট্রেস করতে পারে। জেন যখনই ফোনটা রিসিভ করে তখন এইচ এর আওয়াজ শুনতে পায়। তবে এইচ অলরেডি জেনের রুমেই তার জন্য ওয়েট করছিল। সেখানে এইচ জেনকে বলতে থাকে যে 5 মাস আগে তুমি যেই ছেলেটাকে মেরেছিলে সেটা হচ্ছে আমারই ছেলে। এই জেনকে তার ছেলের পোস্টমর্টমের রিপোর্ট দেখায়, যেখানে লেখা ছিল যে ডাগির পিত্তথলি ফেটে গিয়েছিল বিধায় সে মারা গেছে। যেহেতু তার ছেলেকে এইরকম কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, তাই এইচও এখন জেনের পিত্তথলিতে গুলি করে, যার কারণে জেন অনেক কষ্ট পেয়ে সেখানেই মারা যায়। এরপর এইচ সেখান থেকে চলে যায়, আর যাওয়ার পথে এইচ তার এজেন্ট কিং এর সাথে দেখা করে। এই সকল টাকা কিংকে দিয়ে দেয় এবং তার সকল প্রমাণ মুছে দিতে বলে, যেখানে অলরেডি একটা গাড়ি প্যাট্রিককে নিতে এসেছিল। প্যাট্রিক সেই গাড়ি করে সেখান থেকে চলে যায়, আর এইখানেই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।